হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. Still, if you don't act, এরপরও যদি আপনি সঠিকভাবে তার কোনো অ্যাকশন না নেন এবং এই ওএসডি কে এখান থেকে উৎখাত না করেন, I will personally go to the union. আমি চেষ্টা করব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার, আমি চেষ্টা করব হোম মিনিস্টারের সঙ্গে দেখা করার, এবং I will officially lodge a complaint. I'll ask the president to write a letter, and I too will write a letter citing all these gross anomalies. আমার রাজ্যের টাকা দেখলেন তো, এই রাস্তা বলেন, এই হাসপাতালগুলো বলেন, সব বাইরের কোম্পানি লুটপাট করে নিয়ে যাচ্ছে। আমার রাজ্যের সিপিডব্লিউডি কন্ট্রাক্টরসরা এলিজিবল, তাদেরকে বলা হয়েছে নো ওয়ান শুড পার্টিসিপেট। হাউ? কারণ সুবিধা কি, খবরটি আউট হয়ে যায়, বাইরের কোম্পানি হইলে একটু চাপা থাকবে। চাপা লাগছে নি, এখন চাপা রয়েছে নি। আর এইরকম ভাবে ন্যাক্কারজনক ভাবে করাপশনকে মতো দিতেছে। ওরা আমাদের বলতে হইব ভালো মানুষ, সৎ মানুষ, ভদ্রলোক। সারা রাজ্যে একটা লংলেসনেসের একটা খবরের কাগজ, সোশ্যাল মিডিয়া দেখলেই খুন, জখম, রাহাজানি, সাংবাদিক পেটানো, বাড়ি ঘরে, নিরীহ মানুষের বাড়ি ঘরে পেটানো। এই তো গত পরশুদিন আপনাদের মধ্যে 4 জনকে বেধড়ক মারধর করা হয়েছে জিবি আশপাশ এলাকায়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস গভীরভাবে আমরা নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, এবং এরাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির অ্যাসেট, হীরার টুকরো। যে রাজ্যের মধ্যে সাংবাদিক মায়েরা, বোনেরা তারা সুরক্ষিত না, সেই জায়গায় আম জনসাধারণ কি অবস্থা ভালো করে বুঝতে পারছে। জিআরবিটি নিয়ে একটাই প্রশ্ন আমাদের আজকে, গতকালকেও আমাদের যুব কংগ্রেস ভাইয়েরা, বন্ধুরা আন্দোলন সংগঠিত করেছেন, ডাইরেক্টরের সঙ্গে কথাবার্তা বলেছেন যে এর মধ্যে প্রচুর গালাকন রয়েছে। কি ডিমান্ড করে এসছে এরা? ডিমান্ডটা এই করেছে যে নাম্বার 1, রিটেন এর যে রেজাল্ট, রিটেনের রেজাল্টটা আলাদাভাবে প্রকাশ করো, নাম্বারগুলো দাও। মৌখিক যে পরীক্ষা, মৌখিক পরীক্ষারও রেজাল্টটা আলাদাভাবে দাও। একটা নমুনা শুধু, আমি শুধু অনেক তো খবর আসে। 1424 সিরিয়াল নাম্বার এই জিআরবিটি রেজাল্ট। একটা ক্যান্ডিডেট, তার নামটা নাই বললাম, 1424, সে হচ্ছে ওবিসি, তার রেজাল্ট বেরিয়েছে এসসির মধ্যে। সে হচ্ছে ওবিসি ক্যাটাগরির, আর রেজাল্টের নাম এসছে ওর এসসি ক্যাটাগরি। মানে ওকে পাইয়ে দিতে হবে। কি করা যায়? ওই এসসি হিসেবে দেখিয়ে এসসির কোটা এভেল করে তাকে পাইয়ে দাও। এটা হচ্ছে দক্ষিণ জেলার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের। আর কি দাবি করেছি আমরা? যে যারা এতগুলো
বের করেছেন অনেকে, প্রায় আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, 1000 খানেকের মতো লোক জয়েন করবেন। ইতিমধ্যে এরা গ্রুপ সিতে চলে গেছে একটা বিরাট অংশ বহিরাজ্যের, এরা আসবে না। কাজে ওয়েটিং লিস্ট বের করো। ওয়েটিং লিস্ট থাকলে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট শেষ দিন যখন জমা দেবে তখন বেরিয়ে আসবে এতজন জমা পড়েনি। তারপরে তোমরা নেক্সট সিরিয়াল থেকে শুরু করে তোমরা তাদেরকে সুযোগ করে দাও। আরে কারা পেলে? এই রাজ্যের ছেলে মেয়েরাই তো পেল। সবাই তো তাকিয়ে থাকে একটা বুক বড় আশা নিয়ে যে হয়তোবা দীর্ঘ প্রতীক্ষার পর একটা ভালো খবর কিছু আসবে। আমি সরকারের কাছে অ্যাসেম্বলিতে বলেছি, আমার যুব কংগ্রেসের এরা আন্দোলনে সংগঠিত হয়েছে, আজকেও প্রদেশ কংগ্রেসের ভবন থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি এই ওয়েটিং লিস্ট বার করার জন্য। এই বিষয়বস্তু নিয়ে আজকের আমাদের সাংবাদিক সম্মেলন। প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি আমাকে বলেছেন যে সাংবাদিক সম্মেলনটা করার জন্য আমার সঙ্গে থাকবেন এবং উনি নিশ্চয়ই নানা প্রশ্নের উত্তর আপনাদের দেবেন। 564 কোটি প্যাকেজের মধ্যে যে সমস্ত ডিস্ট্রিবিউশন করা হয়েছে, এটা আমি বলবো জনগণের কোনো কাজে লাগবে না। যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ছিটে ফুটে টাকাও পাবে না। ডাবল ইঞ্জিন সরকারের কাছে আমার প্রশ্ন, গত মাসের 20 তারিখ আর আজকে হচ্ছে 10 তারিখ, অর্থাৎ প্রায় 21 দিন চলে গেল। দাবি মোতাবেক জাতীয় বিপর্যয় ঘোষণা করলেন না, স্পেশাল প্যাকেজ দেওয়া করলেন না, সব ছেড়ে দিন। আজকের তারিখ পর্যন্ত কেন্দ্রীয় সরকার থেকে আমরা 1 টাকা আমরা পাইনি, 1 নয়া পয়সা পাইনি। যে 40 কোটি টাকা অমিত সাহা ফ্লাডের 3-4 দিন পর যেটা পাঠানো হয়েছিল, সেটা প্রতি বছর আমরা SDRF স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ডে আমরা প্রতি বছর পেয়ে থাকি। এই বছরের টাকাটা ওনারা শুধু অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দিয়েছেন, এইটুকুই। এছাড়া 1 টাকা এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার থেকে আমরা পাইনি। কাজে এই লজ্জা ঘটনাটা ঢাকতেই মুখ্যমন্ত্রী তড়িঘড়ি করে বেআইনি ভাবে এরকম একটা ঘোষণা দিলেন ক্যাবিনেটকে ডিঙ্গিয়ে। আমরা কি দেখলাম? অ্যাসেম্বলিতে মুখ্যমন্ত্রী 250 কোটি টাকা যারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে তাদের জন্য, তাদের পুনর্বাসনের জন্য উনি ঘোষণা দিয়েছেন। আমার আজকে জিজ্ঞেস, যারা উগ্রবাদের দ্বারা যে হাজার হাজার মানুষ ডিসপ্লেস, ঘর বাড়ি ছেড়ে এখনো অন্যত্র জীবনযাপন করছে নোম্যাডের মতো, বিভিন্ন শিবিরে রয়েছেন এখনো, তাদের জন্য তো কোনো প্যাকেজ ঘোষণা করতে দেখলাম না। কাটা তারের বেড়া দেওয়ার প্রেক্ষিতে যে সমস্ত হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হলেন, যাদের জোতের জমি বাড়ি ঘর কাটা তারের ওপারে পড়েছে, তাদের প্যাকেজের ব্যাপারে তো 1 টাকা খরচা করতে, 1 টাকা আদায় করে আনার জন্য কেন্দ্রীয় সরকার থেকে আমরা দেখলাম না। না বর্তমান সরকার, না আগেকার সরকার, না বর্তমান সরকার, না আগেকার সরকার, কাউকে আমরা দেখলাম না এই ডিসপ্লেস যারা স্থানান্তরিত জাতি উপজাতি উভয় অংশের মানুষ, যারা বাড়ি ঘর ফেলে উগ্রবাদদের কারণে অন্যত্রে যেতে হয়েছে, জায়গা জমি বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করতে হচ্ছে, তাদের বেলায় তো কোনো প্যাকেজ আমরা দেখতে পেলাম না। ভালো, মিজোরাম থেকে ব্রু শরণার্থীদের সেটেলমেন্ট করেছেন, আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সরকার। কিন্তু আমার রাজ্যের স্থায়ী বাসিন্দাদের, যারা বর্ন এন্ড ব্রট আপ
যুগের পর যুগ ধরে যারা বসবাস করে আসছে, তাদের বেলায় তো 100 টাকার একটা প্যাকেজ ঘোষণা করতে আমরা দেখলাম না। টাটা তারের ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য তো আমরা 100 টাকার একটা প্যাকেজ ঘোষণা করতে দেখলাম না কেন্দ্রীয় সরকার থেকে। কাজে এই ব্যাপারে বিজেপি সরকার কতটা উদাসীন। আর এরা বলে বাঙালি হিন্দুদের কথা এদের মুখে শোভা পায় না। কারণ যদি আমরা মনে করি, আমরা যদি দেখি আসামে বাঙালি হিন্দুদের অবস্থান করুণ চিত্র, কাজেই এদের মুখে সমস্ত জিনিসগুলো শোভা পায়। আমি আজকে বিনম্রতার সাথে ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে আমি জিজ্ঞেস করতে চাই, মার্চের 2 তারিখ কেন্দ্রীয় সরকারের লগে তথাকথিত একটা চুক্তিতে আপনারা স্বাক্ষরিত করেছিলেন। বলেছিলেন 6 মাসের মধ্যে আপনাদের যে ডিমান্ড হলো সেটা কেন্দ্রীয় সরকার পূর্ণ করবে, আপনাকে আশ্বস্ত করেছে। এটার এই 6 মাস এক্সপায়ারি হয়েছে সেপ্টেম্বরের 2 তারিখ। আপনি 5 তারিখ জম্পুই জেলা বিভিন্ন জায়গায় গিয়ে বললেন পটকা ফোটানোর জন্য তৈরি থাকতে। আপনি 5 তারিখ দিল্লিতে গিয়ে একটা ঘোষণা দেবেন। এখন এক্সট্রিমিস্ট সেটেলমেন্টটাই যদি আপনার ডিমান্ডের মধ্যে এটাই যদি মূলত হয়ে থাকে যে এই এক্সট্রিমিস্ট সেটেলমেন্ট সারেন্ডার, জানি না, এখন স্বাভাবিক আমার প্রশ্ন উঠতে শুরু করেছে যে 250 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলো, কি আর্মস এন্ড এমুনিশন, কি হাতিয়ার লে ডাউন করেছে কিংবা তারা লে ডাউন করবে সরকারের কাছে, তার উপর ভিত্তি করেই তো অ্যাসেসমেন্ট করা হয়। 250 crores of rupees, নয়তো কালকে আরেকটা সেকশন অফ পিপল বাংলাদেশ ওপারে গিয়ে এই ধরনের ক্রিয়াকর্মগুলো করে তারা আবার কয়েক বছর বাদে আবার সেটেলমেন্টে আসবে। This will be a never ending process, a continuous process. কি আর্মস এন্ড অ্যামুনিশন লেট ডাউন করবে কিংবা করেছে কিংবা করবে তার উপর উল্লেখ নেই। যে কথাটা বলছিলাম প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে, আর কতকাল আপনি সহজ সরল তিপ্রাসাকে তাদেরকে ভুল বুঝিয়ে রাখতে। I don't blame you, but you have fallen in a trap of laid down by the central government. আপনি তাদের ফাঁদে আপনি পা দিয়ে দিয়েছেন। তিপ্রাসার স্বার্থ বিসর্জন দিয়ে শুধু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন, ব্যক্তিগত কিছু স্বার্থ চরিতার্থ করছেন আপনি। আমি তিপ্রাসা বন্ধুদের বলবো, অ্যাসেম্বলিতে দেখেছেন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা যে ঋণ নিয়ে কিভাবে আত্মসাৎ করছে। সেদিন বিধানসভায় বলেছি, আজকে বিধানসভা যে কথাগুলো বলেছিলাম আমি কইতাম না কইয়া আজকে এটার সঙ্গে একটু সংযোজন করতে চাই। আমি জিজ্ঞেস করতাম না যে প্রাক্তন যে ডক্টর, স্বর্গীয় ডক্টর ইলালোদের বাড়িটা 7 কোটি টাকা দিয়ে আপনি যে কিনেছেন ওইটার চাবি আমি চাবো না যে ওইখানে গিয়ে আমি একটু বসবাস করব। আমি বিকাশ দেববর্মার কাছে আমি ওই বাড়ির চাবি আমি চাইবো না। এটা হচ্ছে নিউ এডিশন টু হোয়াট আই হ্যাভ স্টেটেড ইন দ্য ফ্লোর অফ দ্য হাউস। মুখ্যমন্ত্রী কি উত্তর দেবে? আপাত মস্তক করাপশনে চোখ জড়িত এই সরকার। মুখ্যমন্ত্রীর গোচরে আনার পরেও যদি উনি অ্যাকশন না নেন, তারপর আমাকে উনি ভালো লোক, ভদ্রলোক আমাকে বলতে হবে। এরকমই এবং কি দুর্বলতা এই ওএসডির প্রতি। আপনাদের আমি একটা করাপশন, এই যে কথা বললাম করাপশন, একটা নমুনা পেশ করছি শুধু।
যে কি চলছে এবং অ্যাডভান্স বলে দিচ্ছি কি হতে যাচ্ছে। সোনামুড়া থেকে বিলোনিয়া বরপাথারি একটা রাস্তা প্রায় 45.50 কিলোমিটার। এটার একটা টেন্ডার হয়েছে, আনতে ভুলে গেল। এটা প্রায় 220 কোটি টাকার। জাস্ট হোল্ড অন, 219 কোটি, 219 কোটি টাকার একটা রাস্তার কাজ। আরেকটা হচ্ছে দুশো বেডেড MCH, ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, 200 বেডেড, 192 কোটি টাকা। ডেন্টাল কলেজ 204 কোটি টাকার। এই কাজটা দরপত্র আহ্বান করেছে, জমা করেছে। এর মধ্যে পার্টিসিপেট করেছে সিভিল ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড। আরেকটা হচ্ছে ত্রিবেণী, এটা কলকাতা, সিভিল ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, কলকাতার একটা এজেন্সি। খুব সম্ভবত এই যে নাইটেঙ্গেল, আমাদের ত্রিপুরা ভবনের পাশে যে নাইটেঙ্গেল যে একটা হাসপাতাল, এই হাসপাতালের মালিক হচ্ছে এটার মানে কর্ণধার। আরেকটা হচ্ছে গুয়াহাটি বেস ত্রিবেণী কনস্ট্রাকশন লিমিটেড। এবং ম্যাকিন্টশ বার্নের মতো নামি কোম্পানিকে বলা হয়েছে তোমাদেরকে পরে কাজ দেব, তোমরা পার্টিসিপেট করো, কিন্তু এদেরকে সাপোর্ট করে দাও। আজকে বলে যাচ্ছি, এই যে দুইটা কোম্পানি, এই যে এখন কি অবস্থায় আছে, অবস্থাটা এই, এখন শুধু টেকনিক্যাল বিড খোলা হয়েছে। এই দুইটা কাজের টেকনিক্যাল বিড খোলা হয়েছে, ফিনান্সিয়াল বিড এখনো খোলা হয়নি। আমি চৈতের গীত মাগে গায়ে যাইতেছি। এই দুইটা কোম্পানির মধ্যে একটা কাজ তারা বন্টন করে নেব এবং হাই রেটে কাজ অ্যাওয়ার্ড হবে। দিস ইজ দ্য এক্সটেন্ট। এবং ওএসডি গুয়াহাটিতে ইদানিং যাওয়া এবং ওএসডি কলকাতাতে ইদানিং কালে যাওয়া ইঙ্গিত বহন করে এই কাজের সাথে। এবং দেখবেন, মিলিয়ে নেবেন, এই দুটো কোম্পানি ম্যাকিন্টশ বার্ন কাজ পাবে না। এই দুটো কোম্পানি, এবং আমি জানি কি হয়েছে না হয়েছে, ওই যে পার্সেন্টেজের কথা অ্যাসেম্বলিতে উল্লেখ করেছিল, দ্যাট পার্সেন্টেজ হ্যাজ অলরেডি বিন টেকেন। এর বেশি আমাকে আপনারা জানার চেষ্টা করবেন। অবশ্যই না, আমরা তো একটা সেন্সিটিভ একটা বিষয়বস্তু নিয়ে একটা চিঠি মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি আজকে মুখ্যমন্ত্রীকে লিখেছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। তো বিষয়বস্তুটা এর মধ্যেই আপনারা বুঝে যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আশা করি ভালো আছেন। একটি বিষয় নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া করে আমার এই বার্তাটি পড়বেন। আশা করি আপনার ব্যক্তিগত ইমেজ এবং মনের ভাবমূর্তি তাতে অক্ষুণ্ণ হবে না। গত দুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে আপনার দলের 2 সক্রিয় সদস্যের নৈতিক পতনের বিভিন্ন ছবি এবং ভিডিও আসছে।
বিষয়টি খুবই লজ্জার। আপনি শুনে আহত হবেন যে দুজনের সম্পর্কে অভিযোগ, না, আপনি শুনে আহত হবেন যে দুজনের সম্পর্কে অভিযোগ, তাদের মধ্যে একজন ধলাই জেলার সভাধিপতি এবং আরেকজন সালামা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন। পাবলিক ফিগার হিসাবে দুজনকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে দায়িত্ব তাদের কাছে অর্পিত হয়েছে দলের তরফে, তা প্রতিপালন করার কোনো অধিকার তাদের দুজনের নেই। আমার অনুরোধ যে যে বা যারা ওই দুজনের চারিত্রিক দিকটির ভিডিও করে ছবি তুলে নানা দিকে দিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করুন। কি ছবি বা ভিডিও তা আপনাকে পাঠাতে রুচিতে বাড়ছে, আপনি ব্যক্তিগতভাবে চাইলে না হয় দেখানো যাবে। আগামী 48 ঘন্টার সময় যথেষ্ট, এর মধ্যেই আপনাকে ব্যবস্থা নিতে হবে, না হলে আমরা দলীয়ভাবে যা করা করব। ধন্যবাদ জানাতে আশিস কুমার শাহ। They have lost all moral rights. যখন কৈতুর বাজার এবং দুর্গানগরের জায়গায় বাড়িঘর তালদা করে জ্বলছিল, লুটপাট চলছিল অবাধে, তখন ভারতীয় জনতা পার্টির অফিসে বসে সব চিন্তাবিদরা বসে তারা সিলেকশন করলেন কে চেয়ারপারসন হবে, কে জেলা সভাধিপতি হবে, কে প্রধান হবে, কে উপপ্রধান হবে, কে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হবে। এর মধ্যে মার্ডার কেসের আসামে যে 3-4 মাস জেল কেটে বেরিয়েছে তাকেও হয়েছে, তাকেও করা হয়েছে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন। এখানে দুজনের কথা উল্লেখ করলাম, খুব নোংরার ছবি আজকে আশিসবাবুর কাছে ঘুরে ঘুরে এসছে। আমার বক্তব্য হচ্ছে, এরা মহিলা, তাদেরকে নিয়ে এরকম ভাবে এক্সপ্লয়টেশন, এবং কারা করলো এটা ইনভেস্টিগেশন থেকে বের করে আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এবং ইমিডিয়েটলি এই যে দুজনের ফটো বেরিয়েছে, তাদের কোনো নৈতিক দায়িত্ব নেই তাদের এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পোস্টে বসে জনসেবা করার জন্য। কাজে ইমিডিয়েটলি দে শুড বি আস্কড টু রিজাইন, লেট রিপ্লেসমেন্ট বি দেয়ার, এবং যারা এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন বলে আমরা বিশ্বাস করি। এই হচ্ছে মোটামুটি আজকের কয়েকটি। আপনারা জানেন রাজ্যে সরকারি অ্যাসেসমেন্ট অনুসারে প্রায় 14,247 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সরকারি আমাদেরকে জানানো হয়েছে। 4 তারিখ আমাদের অ্যাসেম্বলি শুরু হয়, মুখ্যমন্ত্রী 4 তারিখ দিল্লিতে যান, 5 তারিখ বিকেলবেলা 4টে নাগাদ উনি আসেন। সেদিন প্রায় 9টা সাড়ে 9টা অবধি আমাদের অ্যাসেম্বলি চলে। পরের দিন 11টার সময় অ্যাসেম্বলি হয়, অর্থাৎ কোনো এই 5 এবং 6 মধ্যে কোনো ধরনের ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হয়নি। মুখ্যমন্ত্রী শেষের দিনে 564 কোটি টাকার একটা প্যাকেজ বন্যা এবং ধসের কারণে উনি ঘোষণা করেছেন। অর্থাৎ পুরো কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাভয়েড করে
এই 564 কোটি টাকার উনি ঘোষণা দিয়েছেন, যেটা মারাত্মক অনিয়ম এবং বেআইনি। আমাদের টাকা, বাজেটের টাকা কোন খাতে কি খরচ হবে না হবে সেটা আপনারা জানেন, অ্যাসেম্বলিতে সেগুলো পাশ করানো হয়। এখন টাকা যদি কোথাও ডাইভার্ট করতে হয় কোনো খাত থেকে, কোনো হেড অফ অ্যাকাউন্ট থেকে, অতি অবশ্যই কাউন্সিল অফ মিনিস্টার্সের মঞ্জুরি অত্যন্ত জরুরি হয়। সেই জায়গায় আমি মহাকরণে খোঁজ নিয়ে দেখেছি যে 5 তারিখ উনি যখন ফিরে এলেন, তারপরে এবং 6 তারিখ বিধানসভা আরম্ভ হওয়ার আগে কোনো ধরনের ক্যাবিনেট মিটিং ছিল না। কাজেই কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাভয়েড করে যখন আমি যেদিন উনি এলেন 5 তারিখ, যখন আমি বললাম যে আপনি গেছেন, আমরা ভেবেছিলাম বন্যা এবং ধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্যাকেজ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ঘোষণা করা হবে, কিন্তু আমরা দেখলাম আশ্চর্যের সাথে আপনি যারা উগ্রবাদ থেকে স্বাভাবিক জীবনে যারা ফিরে আসার জন্য সংকল্প নিয়েছেন, তাদের জন্য 250 কোটি টাকার একটা প্যাকেজ আপনি ঘোষণা করলেন। এই কথাটা বলার তড়িঘড়ি পর উনি মুখ্য সচিবকে নিয়ে, কারণ উনি কাউন্সিল অফ মিনিস্টার্সদের অ্যাভয়েড করার কি কারণ আমি জানি না, কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাভয়েড করে চিফ সেক্রেটারির অ্যাডভাইস অনুসারে উনি এই কাজটি করলেন। এটা আমি মনে করি শুধু বেআইনি নয়, কাউন্সিল অফ মিনিস্টার যারাই রয়েছেন, বিন্দু মাত্র যদি আত্মসম্মান বোধ থেকে থাকে, আমার জানা নেই তারা প্রশ্ন করেছেন কি। আমার অনুরোধ থাকবে মুখ্যমন্ত্রীর কাছে সবাই একযোগে গিয়ে কৈফিয়ত তলব করা যে কেন কাউন্সিল অফ মিনিস্টার্সকে বাইপাস করে এই ধরনের একটা সিদ্ধান্ত ওনাকে নিতে হবে। এখন 564 কোটি টাকা ঘোষণা উনি করেছেন। এই মুহূর্তে আমাদের প্রাথমিক ভাবে যেটা দরকার, আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারদের কাছে টাকা ক্যাশ চলে যাবে। এই যে 564 কোটি টাকা উনি ঘোষণা করলেন, এর মধ্যে থেকে পাওয়ার ডিপার্টমেন্ট 100 কোটি টাকা, পিডব্লিউডি ডিপার্টমেন্ট 200 কোটি টাকা, মানে 300 কোটি টাকা শুধু ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, রাস্তা বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে, অবশ্যই এগুলোকে মেরামত করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রাইমারি আমাদের যে বিষয়বস্তুটা ছিল, যারা ক্ষতিগ্রস্ত হলেন তাদের কাছে, বিশেষ করে কৃষক, কৃষিজীবী, চাষি, মৎস্যজীবী, যারা পশুপালন করে, তাদের কাছে টাকাটা পৌঁছানোর অত্যন্ত জরুরি ছিল। এবং সেই জায়গায় আমি দেখলাম এগ্রিকালচারে মাত্র 15 কোটি টাকা, হর্টিকালচারে মাত্র 5 কোটি টাকা, অর্থাৎ দুটো মিলে আমি 20 কোটি টাকা। এবং ফিশারি, এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি মাত্র ফিশারির মধ্যে মাত্র 10 কোটি টাকা। আমি সাংবাদিক বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমি বারংবার বিধানসভা অধিবেশনে এবং নট অনলি দ্যাট, সর্বদলীয় মিটিংয়ে সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে বারবার যে কোন দপ্তরে কি অ্যাসেসমেন্ট, কি ক্ষতি হলো, আলাদাভাবে হিসেবটা আমরা চাই। এই যে আপনারা অ্যাসেসমেন্ট করেছেন 14,247 কোটি টাকা, কোন দপ্তরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানার জন্য আমরা বারংবার সর্বদলীয় মিটিংয়ে এবং অ্যাসেম্বলির ভেতরে আমরা দাবি জানিয়েছি, কিন্তু কর্ণপাত করলে না। আজ অব্দি আমরা লেজিসলেচার যারা এবং ত্রিপুরার মানুষ, সাংবাদিক বন্ধুরা, আপনাদের মধ্যে ত্রিপুরার জনগণ জানতে পারিনি যে মৎস্যজীবীরা কি পরিমাণ ক্ষতি হয়েছে, কৃষক ভাই
কি পরিমাণ ক্ষতি হয়েছে, চাষি ভাইদের কি পরিমাণ ক্ষতি হয়েছে, এআরডি ডিপার্টমেন্টের যারা পশুপালন